এই কয়েকটা মাস আমি বাস ভাড়া কত জেনেছি, আমি অটো কাকে বলে জেনেছি, আমি পায়ে হাঁটা জেনেছি, আমি হিসেব করে মানে গড়িয়াহাটে রিহার্সাল থাকলে কোন বাসে একবারে যাওয়া যায় জেনে গেছি। এই যে জীবনের চড়াই উতরাইয়ে জীবন তোমাকে কি শিক্ষা দিয়েছে, কি শিক্ষা পেলে? দিন কয়েক আগে মানে ঠিক বুভুক্ষু মানুষ যেভাবে খায় সেভাবে বিজয়গড়ের একটা ফুটপাতে এত খিদে পেয়েছিল, হাতে সময় কম ছিল, গিরিশ মঞ্চের নাটক দেখতে যাওয়ার ছিল, ফুটপাতে দেখছি একদল লোক বসে ভাত খাচ্ছে, আমি বিনা ক্লেশে তাদের পাশে বসে পড়লাম, আমোদি মাছের ঝোল আর ভাতটা খেয়ে উঠে পড়লাম। এই যে নিজেকে পরিবর্তন করা, নিজেকে তৈরি করা, এটা কিভাবে করো? এটা না জীবনযাপনকে মেনে নেওয়া, এটা তো কষ্ট করতে তথাকথিত রাজনৈতিক মানে অমুক তমুকের রাজনৈতিক পরিবর্তন নয়, কিছু সুবিধার জন্য কিছু অসুবিধার জন্য পরিবর্তন। সকলের সঙ্গে কাজ করেছো, থিয়েটার করছো, এছাড়া তুমি নিজে সিনেমা করছো, অনেকগুলো সেক্টরে তোমার অবদান রয়েছে, তা সত্ত্বেও এই মুহূর্তে তাহলে কাজ কম কেন? ওভারঅল ইন্ডাস্ট্রিটাতে একটা অদ্ভুত দেউলিয়াপনা চলে আসছে, দেখনদারিটা রয়ে গেছে, কিন্তু ভিতর থেকে না অন্তঃশ্বাস শূন্য হয়ে যাচ্ছে। ছোট বয়সেই মৃণাল সেনের সঙ্গে বা মৃণাল সেনের সিনেমায় অভিনয়, তারপর শম্ভু মিত্রের সঙ্গে থিয়েটার, এবং তারপর একটা দীর্ঘ জার্নি। কিন্তু ছোট বয়সে যার এত পরিচিতি ছিল, বড় বয়সে তার পরিচিতি অনেকটা পরিসরে যে বাড়বে সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। কিন্তু মাঝখানের যে জার্নি বা মাঝখানের যে পথ, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। নানান চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি স্বমহিমায় উজ্জ্বল, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আমি যদি বলি, লেখার কথা, একদিকে তিনি লেখক, একদিকে তিনি শিল্পী, একদিকে তিনি অভিনেতা, একদিকে তিনি সঞ্চালক, একদিকে নির্দেশক, নানান পরিচয় রয়েছে। তবে নিজেকে শব্দ শ্রমিক বলতে ভালোবাসেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমার ভীষণ পছন্দের একজন মানুষ, দেবপ্রতিম দাশগুপ্ত ওরফে তাজুদা। স্বাগত জানাই তোমাকে, অনেক দিন বাদে দেখা আমাদের ডেবি আনলিস্টের নতুন একটা পডকাস্টে। কেমন আছো? ভালো। হ্যাঁ, যুদ্ধ পরিস্থিতিতে ভালো ভালো আছো, কারণ তুমি সবসময় খুব ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো। হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, আমাদের জীবন সম্পর্ক এমনি খুব জটিল, আমরা প্রত্যেকে সামনে এক পেছনে এক, তো সেই রকম একটা জায়গায় একটা মুখোশ সরিয়ে ভালো থাকার চেষ্টা করলে ভালো থাকা যায়। কি আসে যায়, উদাহরণ হচ্ছে যে কিছুদিন ধরে আমার একটু কাজের অভাব চলছে, তো কাজের অভাব চলাতে আমার সর্বাগ্রে মনে হলো যে দেখো, আমার মায়ের ওষুধপত্র বা সাংসারিক যে দায়বদ্ধতা আছে, ইএমআইয়ের যে ঘাড়ে নিঃশ্বাস আছে, এগুলো তো থাকবে তো, এবং আমার একটা পোষ্য, তার নিজস্ব জীবনযাপনেরও কিছু দাবি দেওয়া আছে। এই সমস্ত কিছুর পরেও আমি দেখলাম যে এখন খরচ কাটল করতে হবে, তো এর কোনোটাই আমি কাটল করতে পারবো না। সেক্ষেত্রে আমি সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আমার গাড়ি চাপা ছেড়ে দিলাম। মানে আমার ড্রাইভারের সাথে ট্রাভেলসের যোগাযোগ ছিল, সে ট্রাভেলসে বলল, সে অসম্ভব ভালো, আজকেও আছে আমার সাথে, বললো দাদা দরকারে আসবো, অদরকারে আমি বসে মাইনে নেব না, আমি বরং ট্রাভেলসে গাড়ি চালাই। তো এই কয়েকটা মাস আমি বাস ভাড়া কত জেনেছি, আমি অটো কাকে বলে জেনেছি, আমি পায়ে হাঁটা জেনেছি, আমি হিসেব করে মানে গড়িয়াহাটে রিহার্সাল থাকলে কোন বাসে একবারে যাওয়া যায় জেনে গেছি, যে আমি ওপরে মেট্রো যখন থেকে চলেছে, যতদিন নিচে ছিল চেপেছি, যবে থেকে ওপরে মেট্রো চলেছে, প্রথমে টালিগঞ্জ থেকে গড়িয়া যায়, সেটা একবার চড়েছিলাম, তারপর থেকে আর মেট্রো চড়িনি যবে থেকে ওপরে উঠেছে। সেই আমি মেট্রোতেও উঠেছি, কিন্তু কোথাও গিয়ে সেইটা আমার ভালো থাকা বা আমার একটা অদ্ভুত
টেনশানে না ঘুমিয়ে থাকা, এইটা হয়নি। ফ্রিল্যান্সিং জব আমার কাছে তো জানি মাসান্তে ওই 4 তারিখে স্যালারিটা ঢুকবে এমনটা নয়। এই টেনশনটা আগেও থাকবে, পরেও থাকবে। বেশি থাকলে বেড়াতে যাব, বেশি না থাকলে বাসে করে উঠবো, হাসি তুমি কাটতে পারবে। একদম, মানে এই যে পজিটিভ একটা ভাইব তোমার কথায়, মানে তোমাকে জবে থেকে চিনি বোধহয় 2008-09 প্রথম আলাপ, তখন থেকে এখনো পর্যন্ত এই পজিটিভ ভাইবসটা তোমার মধ্যে অলওয়েজ রয়েছে। আর যখন আমি ভাবছিলাম যে আমাদের এই শোয়ে বা আমার এই শোয়ে তুমি আসবে, তখন ভাবছিলাম যে আমি মানে শব্দগুলো কি করে গোছাবো, কারণ তুমি এত ভালো কথা বলো, এত সুন্দর করে কথা বলো, এত শব্দ নিয়ে খেলা করো, সেখানে আমার কাছে শব্দের মনে হয় যে অনেক কমে যাচ্ছে তোমার সঙ্গে কথা বলার সময়। কিন্তু এই যে বললে একটা জার্নি, মানে তুমি যখন ছোটবেলায় থেকে বড় হচ্ছ তখন একভাবে বড় হয়েছো, এবং তারপর নিজের জীবনটাকে একভাবে গুছিয়েছো, মাঝখানে তোমার অনেকটা সময় গেছে, দুঃসময় গেছে যেটা তুমি কাটিয়ে উঠেছো, আবার গিয়ে কখনো ভালো কখনো খারাপ এর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। কিন্তু এই যে জীবনের চড়াই উতরাইয়ে জীবন তোমাকে কি শিক্ষা দিয়েছে, কি শিক্ষা পেলে? সব শিক্ষা পাওয়া ভালো, সবটা পাওয়া ভালো। মানে ওই প্রথমেই সচিন তেন্ডুলকার হয়ে যাওয়ার দরকার নেই। মানে এই এইটা হতে থাকাটা বহু ক্ষেত্রে কিন্তু খুব কাজে দেয়। মানে বোধহয় চড়াই উতরাই আছে বলেই আমি ধরো ছিল বা ওই যেটা দেখেছি বলেই দিন কয়েক আগে, মানে ঠিক বুভুক্ষু মানুষ যেভাবে খায় সেভাবে বিজয়গড়ের একটা ফুটপাথে এত খিদে পেয়েছিল, হাতে সময় কম ছিল, গিরিশ মঞ্চের নাটক দেখতে যাওয়ার ছিল, ফুটপাথে দেখছি একদল লোক বসে ভাত খাচ্ছে, আমি বিনা ক্লেশে তাদের পাশে বসে পড়লাম, আমোদি মাছের ঝোল আর ভাতটা খেয়ে উঠে পড়লাম। উঠে পড়ে বেরিয়ে যেতে পারে। মানে আমি যদি চড়াই উতরাই থাকার সুবিধেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুতে অভ্যস্ত হওয়াটা বোধহয় কাম্য নয়। কিন্তু নিজেকে এভাবে কি করে তৈরি করলে, কিভাবে ম্যানেজ করলে, কিভাবে করো? কারণ একটা সময় যে বললে যে তুমি গাড়িতে যাতায়াত করে অভ্যস্ত, গাড়িতে উঠবে, ড্রাইভার থাকবে, এসি অন করে আমি করছে, ওঠার আগে এসি অন থাকতে হবে, সেখান থেকে তুমি ভাবছো যে না এখন তাহলে আমি মেট্রোতে যেতে পারি বা বাসে এখন যেতে পারি, কারণ আমার এখন প্রয়োজন এই বাসে যাওয়াটা। তো এই যে নিজেকে পরিবর্তন করা, নিজেকে তৈরি করা, এটা কিভাবে করো নিজেকে? এটা না জীবনযাপনকে মেনে নেওয়া, এটা তো কষ্ট হয় না? তথাকথিত রাজনৈতিক, মানে অমুক তমুকের রাজনৈতিক পরিবর্তন নয়, কিছু সুবিধার জন্য কিছু অসুবিধার জন্য পরিবর্তন। কিন্তু সেখানে কষ্ট হয় তো ভেতর থেকে, নাকি? দেখো, কষ্ট হয় বা কষ্ট হওয়ার মানেটা তো হচ্ছে গিয়ে দিনের শেষে আমার তোমাকে হিংসে করতে হয়। মানে তুমি যদি আমার সহকর্মী হতে, ওই দেখো ওর তো গাড়িটা চলছে, আমারটা কেন চলছে না। দেখো 10টা আমার একবার হঠাৎ করেই মানে কোনো একটা সিরিয়ালের টাকা প্রযোজক খুব দায়িত্ব নিয়ে জানিয়েছিলেন 4 তারিখ 5 তারিখের বদলে উনি টাকা দেবেন 10 তারিখ, যেটা কখনো তিনি করেননি। নিশ্চয়ই তার কোথাও সে আটকে গিয়েছিল। তো সেই রকম সময় কিন্তু আমার তখন ওই পটাং পটাং করে, তুমি জানো যে ব্যাংকের একটা নির্দিষ্ট দিন আছে ইএমআই কাটার, সে তো জানে না যে আমার বন্ধু প্রযোজক এই অনুরোধটা করেছে, এটা কাটবে। তো সেই সময় আমি 4-5 জন যাদের আমি বন্ধু বলে জানতাম তাদের আমি হোয়াটসঅ্যাপ করি যে আমায় 7 দিনের জন্য 12,000 টাকা দেবে। কারণ 1 তারিখে 2-3 তারিখে আমার 3 তারিখ 4 তারিখ কাটতো, আমি 1 তারিখে রাত্রেই টেক্সট পাঠাই, কারণ বন্ধুর ওই প্রযোজকের টেক্সট আসার পর, খুব নামী বন্ধুতা ব্যক্তি তারা, এবং ওই 4 জনের কাছেও টেক্সট ডেলিভারি হয়। তো 4 জনের একজনও রিপ্লাই করে, মানে আমি পারছি না বা আমার কাছে এই মুহূর্তে নেই এটাও কেউ বলেনি। তখন না আমি রিপ্লাই পাঠানো, মানে আর কাউকে পাঠানোটা বন্ধ করে দিলাম, কারণ আমি যতজনকে পাঠাবো ততগুলো জীবনে বন্ধু কমবে।
তুমি যে মুহূর্তে উত্তর দিচ্ছ না সে মুহূর্ত থেকে তো আমার মনে হচ্ছে যে তোমাকে তাহলে আমি বন্ধু ভাবতাম বলেই তো পাঠিয়েছি। এ তো চম্পা চামেলিকে পাঠানো নয়, চলো হ্যাভ ফান কফি খেয়ে আসি বলা। তোমাকে বন্ধু ভাবতাম বলে নিজের এই অবস্থানটা জানিয়ে হোয়াটসঅ্যাপ করেছিলাম। তো তারপরে দেখলাম যে এতে করে না একে পৃথিবীটা ছোট। তারপর কি হতো, ওকে পাঠাতাম, তোমায় পাঠাতাম, এই চারজনও রিপ্লাই দিত না। তার মানে জীবন থেকে আরও 4টে মানুষ কমে গেল যাদের তারা বন্ধু থেকে পরিচিত একজন হয়ে যাবে। কি হবে সংখ্যা কমিয়ে, তার থেকে হোয়াটসঅ্যাপ করাই বন্ধ করে দিই। তো ওইভাবেই দেখেছি, মানে যেটায় তোমার হাত নেই। দেখো যেমন লোকে ডিভোর্স করবে বলে যেমন বিয়ে করে না, সেই রকম কিছু কিছু ঘটনা তো ঘটে যায় যেটায় তোমার হাত নেই। আমার হাত নেই, মেনে নিতে হবে, এবং মেনে নিয়েছি। এবং নেওয়ার পরে যদি সেটাকে নিয়ে সবসময় অনুতাপ অনুশোচনা করতে থাকি তাহলে না ভীষণ অম্বল হবে, অ্যাসিড ফর্ম করবে। আমি অযাচিত ওই অ্যাসিডিটি থেকে এড়িয়ে চলি। বাহ, দারুণ করে বললে। কিন্তু এত কাজ করছো রাদার, তুমি এত বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছো, তাদের সিনেমায় অভিনয় করেছো। এখনকার যারা নামকরা পরিচালক রয়েছেন আমার মনে হয় প্রায় প্রত্যেকের সঙ্গে তুমি কাজ করে ফেলেছো, শিবপ্রসাদ ছাড়া বাকি সকলের সঙ্গে কাজ করেছো, থিয়েটার করছো, এছাড়া তুমি নিজে সিনেমা করছো, অনেকগুলো সেক্টরে তোমার অবদান রয়েছে। তা সত্ত্বেও এই মুহূর্তে তাহলে কাজ কম কেন? কি মনে হয়, কোথায় ফাঁকাটা রয়েছে, কোথায় তুমি? ফাঁকা না, এটা না, আমি আবার এই গোটা বিষয়টাকে কিছু লোকের কথায় স্বরূপ বিশ্বাস বনাম আমরা এইরকম বোকা তকমা দিতে চাই না। ওভারঅল ইন্ডাস্ট্রিটাতে একটা অদ্ভুত দেউলিয়াপনা চলে আসছে। মানে আগে হতো কি, একটি ছেলে একটা মেগা সিরিয়ালে অভিনয় করলে সে নির্দ্বিধায় বাবা মাকে নিয়ে শ্যামনগরের বাড়ি ছেড়ে কলকাতায় একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিতে পারত, কারণ তার শুটিং যেতে সুবিধে হবে, বাবা মাকে নিয়ে আসতো। প্রেমিকাকে কথা দিত এর মধ্যেই বিয়ে করবে, অল্প অল্প করে সঞ্চয় করতে পারতো অনেক কিছু, কারণ সে জানে যে আমি 2 থেকে 3 বছরের একটা সিকিওর জব পেলাম। এখন এই মুহূর্তে একটা সিরিয়াল করা মানে সে জানে না 2 মাস না 3 মাস। আমরা প্রতিদিন, মানে তারা ফ্লোরে যায়, গিয়ে শোনে যে অমুক দিন বন্ধ। আগে আমার মনে আছে আমি লাস্ট স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লিখেছি, তখন 10, 12, 14 এরকম করে টিআরপি আসতো। এখন সেটা হয়ে গেছে 5, 6। তো দেখনদারিটা রয়ে গেছে, কিন্তু ভিতর থেকে না অন্তঃশ্বাস শূন্য হয়ে যাচ্ছে। যে তার কারণ হচ্ছে যে একটা অদ্ভুত আমাদের মধ্যে দেখনদারিটাই প্রধান হয়ে উঠেছে। একটা লোক একটা ছবি বানালো, তার জন্য ঘোষণার পর একটা খাওয়া দাওয়া ইত্যাদি, মদ্যপান ইত্যাদি হলো, এবং তাতে একটা কোনো পিআরকে দায়িত্ব দেওয়া হলো। সেই পিআর, তুমি এলে, তুমি ডিরেক্টর বা তুমি অভিনেত্রী, এসে দেখলে অজস্র বুম, তোমার তো দেখে এবারে দিল বলে বুম বুম গাইতে গাইতে খুব বুমের সামনে দাঁড়ায়। তারপর দেখা গেল যে ওর অধিকাংশই ওই 25 জনের মধ্যে 23 জনের ইউটিউব চ্যানেল, তাদের ভিউয়ার 500, নিউজ চ্যানেল বা 500, 600, একটা লোক সেখান থেকে টেনে আসে না। আমরা এর মধ্যেই দেখলাম, এই সপ্তাহের মধ্যেই, তুমি আড়ি দেখেছো? দেখা হয়নি। পরিচয় দেখেছো? পুরাতন দেখেছো? না, দেখা হয়নি। দুজনের সাকসেস পার্টি হয়ে গেছে। আমারও দুটো দেখা হয়নি, সাকসেস পার্টি কিন্তু হয়ে গেছে। মানে এখন কদিন চললো কি চললো না, কোনো মতে 25 দিন সাকসেস পার্টি, আবার সেই একই দিল বলে বুম বুম,
এবার তুমি নিমন্ত্রণ করলে আমি যাবই, আমি নিমন্ত্রণ করলে তুমি আসবেই, এরকম কিছু চেনা মুখ, একই লোক যাচ্ছে। কিন্তু ওই হয় না যে পাখিকে তো বুলি শেখানো হয়ে যাচ্ছে, তোতা পাখিকে। পাখি আদৌ কি শিখলো, কেউ খোঁজ নিল? দর্শক কজন ঢুকছে, মানে দেব যেটা খাদানে করেছিল, সরাসরি বাস নিয়ে ঢুকে গিয়েছিল এখান ওখান সেখান। শিবু শিবু তো বহুরূপী যেভাবে প্রমোট করেছিল, পারলে ওই যে লোকটা ওই যে হেগে মরে যাবি করে গান গাইছিল, সেই লোকটা বোধহয় রাস্তায় কোনো কুকুর ঝিমোচ্ছে, পারলে তাকেও গিয়ে গানটা শুনিয়ে আসতো। সে কোথায় না যায়নি। কিন্তু আমরা ঠান্ডা ঘরে একটা জায়গার মধ্যে বসে ছবির প্রমোশন হয়ে গেল, সাকসেস পার্টিও হয়ে গেল, এই রকম যখন অবস্থা, এবং আরও খারাপ অবস্থা ইন্ডাস্ট্রিটার, মানে ফলে কাজ কমে গেছে, সিরিয়ালের সংখ্যা কমে গেছে, একটা অদ্ভুত দ্বন্দ্ব বৈপরীত্য আছে। ভয়েস ওভার আর্টিস্টদের শিল্পীরা আর্টিস্ট মনে করেন না, ভয়েস ওভার আর্টিস্ট যারা গলা বেচে তারা শিল্পী নয়। মানে একটা সময় ছিল, আমার মনে আছে, কলকাতা টিভিতে তখন, হ্যাঁ নাম করেই বললাম, তো কলকাতা টিভিতে তখন মহাভারত ডাবিং করে দেখানো হচ্ছে। তো সেটার বিরুদ্ধে, কেন ডাব সিরিয়াল চলবে এর বিরুদ্ধে এসভিএফ থেকে একটা আসে, মিটিং মিছিল করতে হবে, ডাবিং সিরিয়াল বন্ধ করতে হবে, এই সেই। তো বাংলার মানুষের কাজ কমে যাচ্ছে, ওই হিন্দিগুলোই তো ডাবিং করে চলছে। তা আমার মনে হয়েছিল যে তাই যদি হয় তাহলে তো বাংলা গল্পকারদেরও তো কাজ কমে যাচ্ছে। তোমরা তো তখন অসম্ভব চাকতি সিনেমার বাজার, তামিল ছবি এনে বাংলায় ডাবিং, মানে বাংলায় লিখিয়ে চালিয়ে দিচ্ছ। একটা লোক যে লিখতে পারে তার কাজ শেষ। মারপিট করার জন্য তুমি ডেকে নিয়ে আসছো চেন্নাইয়ের লোকগুলোকে, ক্যামেরা করার জন্য ডেকে নিয়ে আসছো চেন্নাই বম্বের লোকগুলোকে, তখন তো তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। তখন তো বলছো না বাংলার লোক নেই। গান গাইবার জন্য ডেকে আনছো বম্বের লোকেদের, তখন তো বলছো না কাজ নেই। তাদের কাজ কোথায় গেল? আরে তাদের কাজ গেল, কিছু লোক তো ডাবিং করে রোজগার করেছে, তারা তো এখানকার, তারাও তো আমার বাংলার মানুষ, তারাও বাংলায় কথা বলে, তাদেরও ওই গলাটা বিক্রি করে সংসারটা চলে। তাদের তো আমরা শিল্পীই মনে করি না। আমি বলছি করোনার সময়, মানে বা আগে পরে হবে, মানে একটা সময় ছিল ভদ্রলোক কলেবরে আমার 3 গুণ, এরম মোটা গলা, লম্বা চওড়া চেহারা, সুদেশ বেরি বম্বে, তার করা যত পৌরাণিক সিরিয়াল আছে তার সমস্ত চরিত্রের বাংলা ডাবিং আমার করা। একটা সময় ওই ডাবিং আমাকে ভাত দিয়েছে। স্টার জলসায় দেখানো হতো যে সিরিয়ালগুলো, তাতে সুদেশ বেরির যত চরিত্র ছিল সমস্ত, মানে সুদেশ বেরি নাকি মানে গলা, আর গলাটা ছিল আর আসলে আমার। তো আমি তো আমরা করে খেয়েছি, আমি কেন, বহু অভিনেতা অভিনেত্রীও সেই একই কাজ করেছে। কিন্তু ভয়েস ওভার আর্টিস্ট যারা, তারা তাদের কাজটার জন্য তাদের আমরা আর্টিস্ট মনে করি না। আমাদের একটা অদ্ভুত উন্নাসিকতা আছে, অথচ সিনেমা গত বছর, মানে 2 বছর আগে যা তৈরি হয়েছে আর এখন যা তৈরি হচ্ছে সংখ্যায় কম, দর্শক আরও কম। কেন দেখছে না? তার কারণ হচ্ছে যে আগে কি হতো, আগে তোমার কাছে ওই যে লোকজন বলে না যে সিপিএম বেঁচে গেছে, মোবাইল ফোন ছিল না বলে, নাহলে অনেক কুকীর্তি তখন ভাইরাল হতে পারত। কি পারতো না পারতো আমি জানি না, কিন্তু এখন তোমার বাড়িতে হামলা করলে সিসিটিভি, রাস্তা দিয়ে কেউ গেলে সিসিটিভি, মোবাইল ফোনে তুমি রেকর্ড করছো, এই সুবিধেগুলো যেমন এখন হয়েছে, সেরকম প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে। সে ওই একটা ফোন কিনলে জিওর সিম থাকলে তার সাথে আরও বেশ কয়েকটা জিও হটস্টার ফ্রি। আমি অনেক সহজে অনেক কোটি টাকা বাজেটের একটা জিনিস দেখে ফেলছি। আমি তারপরে গিয়ে
এইটা দেখবো কেন? কিন্তু সেই মানটা যদি থাকে তাহলে দেখবো না কেন? মানটা আছে কই? আমাদের মান নেই, অভিমান আছে। কেন দেখছে না? আমাদের পাশে দাঁড়ান। আরে পাশে দাঁড়াবো কেন? তুই বাধ্য করবি আমাকে হলে ঢোকাতে। আমি বহুরূপী দেখেছি। আমি কিল বিল সোসাইটি দেখা হয়নি, তার আগের ছবিটা, সত্যি বলে সত্যি কিছু নেই, দেখেছি। শিবুর সব কটা ছবি দেখেছি। তো আমি নিজে প্রয়োজন মনে করেছি, আমি নিজে টিকিট কেটে গিয়ে দেখেছি। পাশে দাঁড়াবো বলে দেখিনি। পাশে কতটা কাতর হলে, ওই আমার হোয়াটসঅ্যাপ করার মতন। আমি হোয়াটসঅ্যাপ করে যেরকম টাকা চেয়েছিলাম, সেরকম কতটা কাতর হলে লোকজন বলে বাংলা ছবির পাশে দাঁড়ান। আরে তুই তোর মেরিটে পাশে দাঁড়াতে লোকে বাধ্য। তুমি আগে লোকে সিনেমা হল থেকে বেরিয়ে গুনগুন করে সিনেমার গান গাইত। ওই এখন ওই রকম 3টে প্রেমের গান তুমি আমায় বলো দেখি 5 বছরে শুনেছ? তুমি দেখো, তুমি ওই সেই আমাদের ওই কি যেন, যেটা উড়িষ্যার গান থেকে নিয়ে সুরজিৎ করলো, ওই ইয়ের ছবি, শিবুর ছবিতে, তারপর ডাকাতিয়া বাঁশি, এই সেই। আমি বলছি যে তার মানে গান হচ্ছে না এমনটা নয়, গান শুনছে না এমন নয়। আমাদের সারা পৃথিবীতে, মানে আমাদের দেশে ফোন চলে আসার পর এবং মানুষের ওভারঅল কি হয়, কাজকর্ম নেই, এই নেই, সেই নেই, এই সমস্ত জায়গা থেকে মানে ঘাঁটতে 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 আমাদের মধ্যে না একটা অদ্ভুত পারভার্সন, অদ্ভুত খারাপকে ভালো লাগা ইত্যাদি প্রভৃতিতে মন যায়। না মানে তুমি বলো না যে রানু মণ্ডলের ভাইরাল হওয়ার, জনপ্রিয় হওয়ার কোনো কারণ ছিল? ভুবন বাদ্যকার বলে একজন, যে কাঁচা বাদাম, তার গান এত লোক মিলে শুনছে, মানে তাদের হাতে সময় আছে, তাদের হাতে সময় আছে। আমি সময় পেলে দেয়া নেয়া দেখি, আমি সময় পেলে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি দেখি, কিন্তু এই ভুবন বাদ্যকর দেখে। তারপর ওই যে কী সব আছে না, ওই যে গানের চেয়ে বেশি উংলি করে, দেখবে ওই যে এরম করে ইয়ো ইয়ো হানি সিঙ্গার, এই সেই এই সেই, হ্যাঁ সব এরম করে। সব তুই যদি এরম করে এরম করতে করে করে গান গায়, এবং তাদের প্রচুর ভিউ। তাহলে কি মানুষের এই দেখার বা শোনার স্বাদটা সেটা পাল্টে গেছে? পাল্টে গেছে, অদ্ভুতভাবে পাল্টেছে। দেখো, তা পাল্টাবে যে তার কারণ হচ্ছে যে দেখো, আগে আমার বাড়িতে আমার মা বসে বসে, মানে বা তোমার মা ঠাকুমা বসে বসে ওই সন্ধেবেলা আটাটা মাখতো, এরম এরম করে লেচি হতো, করে উনুনে দিয়ে রুটিটা হতো। এখন বউয়ের মুখ জামটায়, বউ হাউস ওয়াইফ হলেও তুমি আবার নারীবাদী হয়ে বলো না যে সে কেন এতক্ষণ গ্যাসের সামনে থাকবে, আলাদা প্রশ্ন। বড় এসে করতে পারে, কিন্তু বরের হুকুম আছে অফিস থেকে ফেরার পথে 5টা রুটি এনো। রুটি করার চল কমে গেছে। আবার আমি আলাদা করে সবজি কাটবো, ওই কাটবো, সেই কাটবো, তার থেকে চাউমিনটা ভেজাবো, তার থেকে একটা ম্যাগি বানানো সহজ। জবের থেকে সকালবেলা রুটি তরকারির বদলে ওই ম্যাগি বানিয়ে যে কোনো মতে জলে ফুটিয়ে খাওয়া আমরা শুরু করেছি। তবের থেকে ওই ইনস্ট্যান্ট নুডলসের মতন আমরা ইনস্ট্যান্ট মস্তি খুঁজতে। তার মানে ধৈর্যও কমে গেছে। একদম ধৈর্য কমে গেছে। ইন্ডাস্ট্রির আরও খারাপ অবস্থার আরও বেশ কিছু কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রির লোকজন বুঝতে পারছে ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। আচ্ছা, মানে বুঝতে পারছে পেরে, হয় না প্রদীপ নেভার আগে শেষবার জ্বলে ওঠে। তুমি দেখবে, মানে আমরা যখন শুরু করেছিলাম, মানে পরবর্তী সময় 2000 সময়, তখন সম্রাট মুখার্জিকে দেখলে আমরা ফিক ফিক করে হাসতাম যে তো এ অভিনেতা নয় ব্যবসাদার। কারণ তার একটা অ্যাক্টিং ইনস্টিটিউট ছিল, SMPI।
তো ওই SMPI ছিল, তারপরে রাজা সেন, জ্ঞানেশ মুখার্জি ইত্যাদি প্রভৃতি থিয়েটার সেন্টারে নিফট বলে একটা চার্লি চ্যাপলিনের ছবি দিয়ে ইনস্টিটিউট তৈরি করেন। এবার তোমাকে দুদিন সিরিয়ালে দেখা গেল কি না গেল, সুজাতা অ্যাক্টিং স্কুল শুরু হয়ে গেল। বিভিন্ন ডিরেক্টর, জগন্নাথ নাটকের, সেটা পরে বলছি, বিভিন্ন ডিরেক্টরের অ্যাক্টিং স্কুল আছে, বিভিন্ন অ্যাক্টরের অ্যাক্টিং স্কুল আছে। আরে তোরা তো গুরুস্থানীয়, তোরা কি, তোদের কাজ যদি হয় তোরা সেরকম দ্রোণাচার্য বা বাল্মীকি যে লব কুশকে পড়াবি, কত কত টাকা ফিস নিচ্ছে তুমি ভাবতে পারবে। কি হাতি ঘোড়া ঠ্যাং, কাকের ঠ্যাং বগের ঠ্যাং শেখাচ্ছে, যে যারা জানে তারা জানে। এইবারে আর এক ধরনের লোক আছে, জগন্নাথ নাটকে একটা ডায়ালগ আছে, সেটা হচ্ছে যে জগন্নাথ ভোটে দাঁড়াবে। সেই শুনে গ্রামের লোক রিয়াকশান দিয়েছিলেন, কে জানো, সে বলছে বাবু বাবা, জগন্নাথ ভোটে দাঁড়াবে? যে হাঁকতে পারতে জানে না সে ভোটে দাঁড়াবে? তো ঠিক এক জিনিস হয়েছে, এখন বহু কাস্টিং ডিরেক্টরও নাকি অভিনয় শেখাবে, তাদেরও ইনস্টিটিউট হয়ে গেছে এবং ব্যাপক হারে ভিড়। সবার ধারণা যে আমি কাস্টিং ডিরেক্টরের এইখানে ভর্তি হচ্ছি মানে উনি কোনো সুযোগ করে দেবেন, আমি সুযোগটা পাবো। ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের একটা তাড়না আমাকে ইয়ে করে। মানে গ্রামের গল্পে আছে না, মফস্বল থেকে একটা মেয়ে লেখাপড়া জানে না, সে কি গো বাবু তুই কী করিস বলে একটা গাড়িতে ধাক্কা লাগলো, এই চোখে চোখে হলো ঝিঝিঝিং মিউজিক হলো, এই লোকটা তুললো কোনো একটা কার্যকারণ, গ্রামের মোড়ল এসে বললো তুই আমাদের বিটির গায়ে হাত দিলি, হ্যাঁ ও তো ভার্জিনিটি গেল, এটাকেই ওদের ভাষায় বলে। এইবার প্যাঁ প্যাঁ সিঁদুর পরিয়ে বিয়ে হয়ে যায়। এবার সেই মেয়ে শহরে এসে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্লেন ফেন সব চালায়। হ্যাঁ, এবার এইটা দেখে যে লোকটা, যে মেয়েটি ওই মফস্বলে থাকে, ওই গ্রামে থাকে, তার মনে মনে কিন্তু একটা জগৎ তৈরি হয়। কারণ সেও যখন বাড়ি থেকে বেরোয়, ওই বাঁশবাগানের দিকে নিয়ে যাওয়ার জন্য নেপালদা গোপালদা বলেছে তুই কি মিষ্টি দেখতে, ফলে তারও মনে হয়েছে যে একবার যদি কলকাতা যেতে পারি তাহলে আমিও এই সুযোগটা পেতে পারি। আরে যে মেয়েটি ওই কুচবিহারের বা অমুক গ্রামের মেয়েটা করছে, সে দেখ তার পেছনে ডিগ্রি আছে, সে পড়াশুনো শিখে অনেক কষ্টে জীবের তলায় সুপুরি রেখে ওইটা বলছে, আর তুই গ্রামের লোক, সে ভাবছে ও যখন পাচ্ছে আমি তখন পারবো না কেন, এই তো গ্রাম থেকে উঠে গেল। আরে ওটা একটা মেক বিলিভ জগৎ তৈরি করা হয়েছে, আর তুই ওই জগতের একজন হার্ডকোর বাসিন্দা। এই ইনস্ট্যান্ট করতে গিয়েই তারপর ধরো না, একটা সময় ছিল লোকজন সিনেমা করতো, সিনেমায় একটু বাজার পড়ছে বা বাজার আছে কিন্তু ডাক কম পাচ্ছি, সেই সময় তারা করতেন কি, তারা যাত্রায় যেতেন। কিছু ব্যতিক্রম আছেন, যেমন অবশ্যই সেই ব্যতিক্রম হচ্ছে যে সন্তু মুখোপাধ্যায় একজন বিরাট ব্যতিক্রম, যিনি সিনেমা থেকে যাত্রায় গিয়ে যাত্রা জগৎকে সমৃদ্ধ করেছেন। কারণ সেখানে গিয়ে তিনি তার স্বমহিমায়, স্বকীয়তায় একটা আলাদা অরা তৈরি করেছেন। মানে আজকে যেমন কাকলি চৌধুরী, অনল চক্রবর্তীর যাত্রা আমরা মুগ্ধ হয়ে দেখি, তো এর বাইরে মানে প্রচুর আছে অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ, যারা বা ইন্দ্রজিতা, যারা দু একটা সিনেমা সিরিয়াল করেছে, করেই যাত্রা চলে যেত। এই প্রবণতাটা এসছিল মাঝখানে, ঢেলে লোক সিনেমা করত, মানে ওইখানে চলে যায় যাত্রা, এবং ভাবা যায় আশ্রা নিয়ে এসে যাত্রা করছে, শক্তি কাপুর এসে যাত্রা করছে, জিনা দামন এসে যাত্রা করছে, মানে কেন করছে সে নিজেও জানে না, করছে। তো এরা এসে, তারপর সেইটা, তখন হাতে মোবাইল ফোন ছিল না, তারপর সবাই ব্লগার হয়ে গেল। এখন ব্লগার হয়ে গেছে। এখন অধিকাংশ লোকজন তারা
হ্যালো, আজকে আমি চান করেছি, চান করে যেটা মনে হলো, ও বাবা, আজ তো বৃহস্পতিবার, আমি ডিম খেয়ে ফেলেছি গাইজ, আমি কি করব গাইজ? আরে গাইজ কি করবে, তুই গলায় আঙুল দিয়ে বমি কর। এবার হ্যাঁ, এই ধরনের কিছু ব্লগ তৈরি হতে শুরু করলো, এবং তাতে উচ্ছ্বসিত মানুষজনের ভিড়, ঠিক। প্রচুর অভিনেত্রী, যেমন ধরো আমি বলছি যে বেশ কিছু লোকজন ছোট 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 স্কিট করে, আয়েশা করে, এরা করে, আমি দেখেছি, তারা করছে। কিন্তু এই টেলিভিশনের লোকজন, বেশ কিছু লোকজন এখানে, বেশ কিছু লোকজন শুরু করে দিল পডকাস্ট। হুম। পডকাস্ট, আরে তুই তো ওই আসনে বসবি, তুই ঠিক। এই আসনে কেন? ঠিক। তোর তো ওইখানে বসে থাকার কথা। তুই একটা কিছু ছেড়ে দে, মানে সেটা ওদের করতে দে, এক ধরনের নতুন মানুষ খুঁজে পাই, যারা মানে মানুষ তৈরি হোক, যারা তোকে প্রশ্নবাণে বিদ্ধ করবে বা তোর সাথে আড্ডা মারবে। আমি পডকাস্ট খুলে বসলাম। এক্ষেত্রে আমি আমার পরিচিতিটা কাজে লাগালাম, কারণ আমি বললে মিস্টার ক খ গ ঘ আসবে, এই ক খ গ ঘ এলো, দেখতে শুরু করলো। এবার তাহলে আমি নেপথ্যে থাকি, যদি আমি আমার সোর্সটা ইউজ করি। তো আমি বলছি যে এই বেচারাদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরা মানে আমাদের এই বিনোদন জগৎ থেকে তাকে যথেষ্ট পুষ্টি দিতে পারছি না। যথেষ্ট যদি খেতে দিতে পারতাম, যথেষ্ট যদি ব্যস্ততা দিতে পারতাম, তাহলে বোধহয় এগুলো তাকে করতে হতো না। তারা করছে। এবং মনামি তো রীতিমতো স্টার, মানে মনামি স্টার, কিন্তু তার বাইরে গিয়ে মোবাইল ফোনে যে যে জায়গা থেকে মনামিকে দেখা যায়, সে জায়গায় মনামি রীতিমতো স্টার, এবং সত্যি ওই জায়গাটাও অ্যাচিভ করেছে। ঠিক। তো আজকে যদি মনামি মাসে 30 দিন শুটিংয়ে ব্যস্ত থাকতো, কোনো সন্দেহ নেই তো যে মনামির মতন ভালো অভিনেত্রী, এত ভালো নৃত্যশিল্পী খুব কম আছে। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা মনামিকে 30 দিনের ব্যস্ততা দিতে পারি। এবার হয়তো একটা নদীর গায়ে তুমি যদি বাঁধ দিতে থাকো, বাঁধ দিতেই থাকো, সে জল তো আর একদিকে বয়ে যাবেই। বাহ, দারুণ উদাহরণ দিলে এটা। সে তো দিক পাল্টাবেই, সে বেচারার করণীয়টা কি? একদম। এবং আমি তো খুব মানে আনন্দিত যে এরা সৃজনশীল কাজের মধ্যেই রয়েছে, কিছু মানুষজন তো আছে যখন কাজের বাজার বুঝে, কাজের অবস্থান বুঝে রাজনীতিতে চলে গেছে, তাদের থেকে তো এরা ভালো আছে। আমি আলাদা কোনো ক্ষেত্রিমূলী নই, আমি নিজে একটা ইউটিউব চ্যানেল করেছি, যেখানে আমার সামর্থ্যে আমি শর্ট ফিল্ম বানাই, এবং সেখানে বন্ধুবান্ধব তারকা হলে পয়সা দিই না, কিন্তু এরা অডিশন থেকে যতজন শিল্পীকে নেওয়া হয়েছিল তাদের আমি আমার সামর্থ্য মতো পেমেন্ট করি। মেকআপ, ক্যামেরা, লাইট, ট্রাভেলিং, খাওয়া দাওয়া, এডিট, ডাবিং, এই সমস্ত করে সবটাই গেছে। যাওয়ার পর কোনো টেকনিক্যাল কারণে বলে যে 4000 ঘন্টা ভিউ হতে হয় ইত্যাদি প্রভৃতি, আমার 1.5 মাসেই 4000 ঘন্টা হয়ে গিয়েছিল। কিন্তু যার হাতে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তার ভুলে আমার 24শে অগাস্ট চ্যানেলটা শুরু হয়, এর মধ্যে 10,000 ঘন্টা ভিউ হয়ে গেছে, কিন্তু আমি গত সপ্তাহে মনিটাইজ হয়েছি। আচ্ছা, সময়টা অনেকটা লেগে গেছে তোমার। হ্যাঁ, অথচ 4000 ঘন্টা হয়েছে অনেক দিন আগে। ওনার কিছুই ফিল আপ টেকনিক্যাল ভুলে বিষয়টা আটকে মানে ইউটিউবের ওই অ্যাডসেলস থেকে আটকে দিয়েছে। একদম। তো আমিও তো চেয়েছিলাম যে যদি এখান থেকে কিছু পয়সা আসে, যদি কিছু আর্ন করতে পারি, তাহলে যে ছেলে মেয়েগুলো এখানে নিঃস্বার্থভাবে কাজ করছে
সেই ছেলেমেয়েগুলোর হাতে কিছু টাকা তুলে দিতে পারো। যে মেকআপ ম্যানটি মেকআপ করে না, তার গিল্ডের কাজ আছে, সে বিয়েবাড়ির মেকআপ করতো, তাকে তুলে এনে সিনেমার মেকআপ কী, ফিল্মের মেকআপ কী সময় ধরে 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 শেখাতে শেখাতে সে এখন যথেষ্ট গুণী শিল্পী। এবার এই ছেলেটির রোজগারের একটা ধারাবাহিকতা আসবে যদি আমার ওইটা চলে। আমারও স্বার্থ ছিল, অবশ্যই আমার দুটো পয়সা হবে। আমিও যে মানে আমার একটা ছিল কি, আমি ধরো আজ গপ্প মিরের ঠেক, কাল অমুক জায়গার অডিও রেকর্ডিং, নাটক ইত্যাদি প্রভৃতি করে এখানে লিখে ওখানে লিখে কোনো মতে খুন্নিবৃত্তিটা করে ফেলেছি। কিন্তু কিছু মাঝখানে জানুয়ারি মাসেই কোনো কাজ নেই, মানে কাজ ছিল না, তো কাজ নেই, টাকার প্রয়োজন আছে, ধার নাচে কাজ চাইবার মধ্যে কোনো তো সংকোচ লজ্জার কিছু না। আমি এক ভদ্রলোককে টেক্সট করি যে তোমার কাছে কিছু কাজের খবর থাকলে বলো তো। সে প্রথমে বলে, ধুর শালা, আমারই কাজ নেই, আমি বাড়িতে বসে আছি, মাঝে মধ্যে ফাংশানে গান গাই। এটা বললেন, বলার পরের দিনই আমায় বললেন, শোন অমুক ক্লায়েন্ট ফোন করবে তোকে, একটা কাজ আছে করে দিস, এত টাকা দেবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা একটা বিরাট বড় অ্যামাউন্ট। একদম। ভদ্রলোক খরাজ মুখার্জি। এবার আমি পরের দিন এলো আমার কাছে বোধহয় স্মার্ট বাজার থেকে ফোন, যে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি ওদের কি একটা পয়সা উসুল অফার চলবে, তার একটা গান লিখে দিতে হবে। আচ্ছা, গান, ওকে। তো আমি একটা মুহূর্তে গান পেনে লিখে কাগজে লিখে ওদের কাছে পাঠিয়ে বলেছি, যদি কোনো কারেকশানস থাকে তাহলে বলুন, কী কী কারেকশানস আছে তারপর টাইপ করে পাঠাচ্ছি। তো ঠাকুরের আশীর্বাদে আমার হাতের লেখা খুব পরিষ্কার বলে ওরা ওইটাতেই অ্যাপ্রুভাল দিয়ে বললো, দাদা কোনো চেঞ্জ হবে না, এটাই থাকবে। তো ওটা হয়ে গেল। ঠিক তারপরে কোনো একটা চ্যানেলে সোনি আর বোধ হয় ওই গোপাল ভাঁড়ের 10 বছর হলো, তো সেইটা 10 বছর সেলিব্রেশন নিয়ে একটা গান লিখতে বলল। তো আমি আবার একটা গান লিখে দিলাম। তো এই রকম এইগুলো হয়ে যায়, মানে চলতে থাকে, মানে চলতে সব সময় এক রকম যায় না, এরকম কখনো মানে ভালো কখনো তুমি খারাপ, বলো না, সব তোমাকে মিলিয়ে। যদি কেউ প্রশ্ন করে যে শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত 5টা সিনেমার নাম বলুন, অথচ কি ভালো অভিনেতা। হারবার্ট, এর বাইরে লোকজন বলবে, আরে ওই বইতে না, ওই বইতে একটা সিন হেভি হাসি ছিল, হেভি কমেডি করেছিল, নাম মনে। এখন তাকে বিভিন্ন পডকাস্টে দেখা যাচ্ছে, কারণ ওই খাঁকিতে সে মুখ্যমন্ত্রী সেজেছে, চড় খেয়েছে বোম্বাদারাতে। আমি বলছি যে শুভাশিস মুখোপাধ্যায় এইরকম একজন অভিনেতাকে আমরা ব্যবহার করতে পারি। লামা বাড়িতে বসে আছে, তো সেইখানে তো আমি সৌভাগ্যবানদের মধ্যে একজন, যে তোমার সাথে বসে আড্ডা দিচ্ছি এবং নিজের গাড়িতে এসেছি। ঠিক।